রক্তের সম্বন্ধ। মা, সত্যিটা তো এই যে এখন একমাত্র তুমিই আছো যে নীরজকে সম্পূর্ণভাবে চেনে। সেই জন্য আমাদের তোমাকে সাহায্য করতে হবে মা। আসলে ব্যাপারটা কি, নীরজ আমার সঙ্গে এখানে এসেছে ঠিকই, কিন্তু ও পরিবারের সঙ্গে এক হতে পারছে না। আর আমি কাল থেকে দেখছি যে ও কিছুটা ডিস্টার্ব আছে। দাদু, এই বিষয়টা তো আমিও অনুভব করেছি। আসলে বিষয়টা কি বলুন তো, এখনো নীরজ এই বাড়ির লোকগুলোর সাথে ঠিক করে মানিয়ে নিতে পারেনি। আর এই জায়গাটা তো ওর জন্য নতুন, হয়তো সেই জন্যই ও। আমি বুঝতে পারছি, কিন্তু মা আমার মনে হচ্ছে যে কিছু সমস্যা আমাদের তরফ থেকে হচ্ছে। আসলে আমরা তো বুঝতেই পারছি না যে নীরজের কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কি করলেও খুশি হবে। আমরা বুঝতে পারছি না যে ওকে কিভাবে খুশি রাখবো। আমাদের তো এটাও ভয় লাগছে যে যদি আমরা ওকে এমন কিছু বলে ফেলি যে ওর খারাপ লাগবে, মনে কষ্ট হবে। আসলে হয়েছে কি, এবাড়ির সব লোক নিজের নিজের মতো করে ওকে খুশি করতে চাইছে, ওকে ভালোবাসতে শুরু করেছে। আর আমার মনে হয় ওর এসব পছন্দ হচ্ছে না। আর আমার যে দ্বিতীয় পুত্র, তার পরিবার তো এখানে নেই, ইন্ডিয়াতে, না হলে আরো হইচই হতো। অল্প কথায় মা, আমরা চাই যে নীরজ এই পরিবারের সঙ্গে আনন্দে থাকুক। ও ঠিক আলাদা নয়, বরং এর একটা অংশ হয়ে থাকুক। আর আমি জানি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা, যে তুমি এই কাজটা করতে পারবে। দেখো মা, যদি তুমি নীরজকে এই পরিবারের সঙ্গে মিলিয়ে দাও না, তবে সারা জীবন এই পরিবার তোমার কাছে ঋণী থাকবে। আচ্ছা ছাড়ো, থাক এসব কথা। দেখি ওরা উঠলো কিনা। আমি তো বুড়ো মানুষ, সকাল সকাল উঠে যাই। এসো মা। আবার কি চাই? ও দাদু, আপনি? আই এম সরি, আমার মনে হয়েছিল যে। মনে হচ্ছে তুমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তোমাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। না না, এমন কোনো ব্যাপার নয়। বাবা, আমিও তোমাকে একটু বিরক্ত করতে এলাম। তোমাকে ঠাকুমার সঙ্গে দেখা করতে আমাদের ঘরে যেতে হবে। আরে, এতে বিরক্ত হওয়ার আর কি আছে বলুন? ইনফ্যাক্ট আমি নিজেই আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনি তো আমাকে সবার সাথে আলাপ করিয়ে দিলেন, ঠাম্মার সাথে তো করালেন না। আসলে ব্যাপারটা কি, যখন থেকে তোমার কথা শুনেছি না, তোমার ফেরার জন্য ব্রত নিয়ে ভগবানের সামনে বসে আছে। ভগবান ওর কথা শুনেও নিয়েছে, তুমি এসে গেছো। কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছে। এখন এই বয়সে ব্রত পালন করলে অসুস্থ হবে না তো কি হবে? চলো বাবা, তোমার ঠাকুমার সঙ্গে দেখা করবে, চলো। আমি একদম ঠিক বলছি মা। আমার তো মনে হলো যেন একদম স্বয়ং রমেশ এসে আমার সামনে দাঁড়ালো। একদম ওর মতো দেখতে, ওর মতো কথাবার্তা, চলাফেরা ওর মতো। হ্যাঁ মা, আমিও দেখে অবাক হয়ে গেছি, একদম বাবার মতো হয়েছে। আরে, তোমরা ওকে এখানে কেন আনলে না? তোমাদের কথা শুনে আমার তো মনে হচ্ছে যে আমি ওর সাথে এক্ষুনি দেখা করি। আরে তুমি শুধু একবার দেখো, আমাদের নীরজ খুব হ্যান্ডসাম। কেন হবে না? আরে আরে আরে, কি করছো তুমি? উঠো না, শুয়ে থাকো। ও ফ্রেশ হতে গেছে, হয়ে গেলেই বাবা নিয়ে আসবে। আমি এত অপেক্ষা করতে পারছি না, আমি আমার নাতির সাথে এক্ষুনি দেখা করব। ঠাম্মা, ডক্টর তোমাকে উঠতে বারণ করেছেন তো, তাহলে তুমি উঠছো কেন?
আরে ডাক্তার তো বলবেই, ওটা ওনার কাজ। আমি আমার নাতির সাথে এক্ষুনি দেখা করব। আমি আর অপেক্ষা আরে, করতে পারছি না। আরে আমি আস্তে, আমার আস্তে, আস্তে। নাতির সাথে দেখা করব। প্রণাম ঠাকুমা। আমার সোনা, তুই জানিস এখন তুই যখন ঢুকছিলি আমার মনে হচ্ছিল যেন আমার ছেলে রমেশ তোর বাবা ওনার সাথে হেঁটে আমার কাছে আসছে। এতদিন ধরে কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? জানিস আমি আমার ছেলে রমেশের জন্য অনেক কেঁদেছি, অনেক। আমি মানছি লড়াইটা ছিল বাবা আর ছেলের, কিন্তু আমি কি করেছিলাম? আমি একবার আমার ছেলের সাথে দেখা করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, আমার কি ভুল ছিল বাবা? আমি তো শুধু মা ছিলাম, ওকে কখনো আমার সাথে দেখা করতে আসতে পারতো না। বাবা আর ছেলের মধ্যে লড়াইটা যা খুশি নিয়ে হোক না কেন, শাস্তি তো সেই মাই পেল বাবা। না ঠাকুমা, এমন ব্যাপার নয়। বাবা সবসময় আপনার কথা বলতো, একবারের জন্য উনি ভুলে যাননি। আর আমাকে বলতেনও যে একমাত্র আপনি ছিলেন যিনি আমার বাবার বিয়ে সম্পর্কে কিচ্ছু বলেননি। উনি তো আপনার কাছে ক্ষমাও চাইতে চেয়েছিলেন, কিন্তু জীবন ওনাকে সেই সুযোগ দেয়নি। আর আজ ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ঠাকুমা। ক্ষমা তুমি তখন পাবে যখন তুমি ওনাকে ঠাম্মা বলে ডাকবে। ঠাকুমা হয়তো গোয়ালিয়ারে বলে, আমরা সবাই ওনাকে ঠাম্মা বলি। পিসিমা, আমার মা বাবাকে আর আমাকে ক্ষমা করে দিন। না বাবা, ঠাম্মিও বলছিস, আবার ক্ষমাও চাইছিস, হ্যাঁ? ক্ষমা তো আমার চাওয়া উচিত, আমার ছেলে রমেশের কাছে, তোর মায়ের কাছে, তোর কাছে। সেদিন বাবা আর ছেলের মধ্যে খুব লড়াই হয়েছিল, আমি কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আরে মা, এখন তুমি কি শুধু কাঁদবে নাকি ওকে কিছু খেতেও দেবে? নীরাজ, তুমি জানো
মা যখন ব্রত রেখেছিল না, তখন নিজের হাতে খাজা আর লাড্ডু বানিয়েছিল। মায়ের বিশ্বাস ছিল কৃষ্ণ ভগবানের ওপর যে তার ছেলে একদিন ঠিক ফিরে আসবে, আর তারপর মা নিজের হাতে তাকে খাওয়াবে। আর দেখো, আজ মায়ের বিশ্বাস সত্যি হয়েছে, তুমি স্বয়ং মায়ের সামনে দাঁড়িয়ে। তার মানে আমাকে আবার খেতে হবে? ও ইয়েস, খেতে তো হবেই। আরে ঠাম্মা এই বয়সেও শুধু তোমার জন্য বানিয়েছে, তো খেতেই হবে। আরে নিয়ে এসো, নিয়ে এসো। আরে তাড়াতাড়ি নিয়ে এসো, কি করছো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নাও ঠাম্মা, আমি খুলে দিচ্ছি। আহ, দারুণ গন্ধ। বাড়িতেও এখন আকর্ষণীয় বস্তু হয়ে গেছে। এখন সব বাড়ির লোকরা মিলে এর খাতিরদারি করবে। এখন ও বাড়িতে যা চাইবে সেটাই হবে। আর এখন যদি আমি যেটা চাই সেটা করতে হয়, তো এবার ওর মর্জি মাফিক তো চলতেই হবে। কি হয়েছে নীরজ? তুমি এখানে একা কেন বসে আছো? ভগবানকে ধন্যবাদ দেব, অন্তত আমি এখানে বসে রয়েছি। জবে থেকে এসেছি এরা সবাই মিলে আমাকে খাইয়েই যাচ্ছে। যার সাথে দেখা হয় সে আগে কিছু খাইয়ে দেয়, পরে কথা বলে। এতে তোমার হাসি পাচ্ছে, আর আমার তো মাথাতেই আসছে না যে এনারা শুধুমাত্র খালি খাওয়ার কথাই কেন বলে যান। আমি তো জানতামই না যে আমার পরিবার শুধুমাত্র কথা বলে বা সারাদিন খেয়েই যায়। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? এটাই দেখছি, যে মানুষটা আগে এরকমই ছিল সে নিজের লোকেদেরই আজ মজা করতে দেখে রেগে যাচ্ছে। নীরজ, তুমি ভুলে গেছো তুমি গোয়ালিয়রে কত মজা করতে, সবাইকে হাসাতে, আমাদের সবাইকে হাসাতে, আর সব সময় নিজেও হাসতে। আর তোমার তো প্রত্যেকটা কথায় কখনো খাওয়া দাওয়া, কখনো পার্টি, এইসবই থাকতো। আমি তো এখন বুঝতে পারছি যে তোমাকে এইসব ওই জাগিরদার পরিবার শেখায়নি, এইসব তো তোমার রক্তেই ছিল। তাহলে তুমি কেন এদের সাথে মিশতে পারছো না বলো তো? তোমার মুখে সেই আগের মতন হাসি কেন নেই নীরজ? আমি তো সবসময় হাসি, কিন্তু এখানে কে আছে যে হাসতে চায় না? আর কে? তোমাদের নীরজ দা। সে তো নিজের হাসিটা গোয়ালিয়রেই ছেড়ে দিয়ে এসেছে। যদি তোমরা গোয়ালিয়রে থাকতে তাহলে বুঝতে পারতে যে তোমার নীরজ দা কত হাসাতো সবাইকে। আরে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। ওর মজার মজার জোকসে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যেত। আচ্ছা, কি বলছেন কি আপনি? আমার মনে হয়েছিল হিরো নাম্বার 1 এর গোবিন্দা নয়, বরং দিওয়ারের অমিতাভ বচ্চন। আমি সত্যি বলছি। তাহলে তো এক্ষুনি আমাদের একটা জোকস শোনাতে হবে। প্লিজ শোনাও না। হ্যাঁ ভাই, প্লিজ একটা জোকস তো বলো। আরে না না, আমি কোনো জোক টোক বলতে পারি না। আরে তুমি কালকে শুনিয়ে দিও, আজ আমি শুনিয়ে দিচ্ছি। তবে তোমাদের বলে রাখি, এই জোকটাও কিন্তু তোমাদের নীরজ দা শিখিয়েছে আমায়। একবার কি হয়েছিল, একটা মেয়ের একটা রোগা বর ছিল, আর সেই মেয়েটা ছিল খুব মোটা। দুজনে একসাথে ঘুমোচ্ছিল। এবার ঘুমের মধ্যে বউটা ওর বরের গায়ে পা তুলে দেয়। তখন ওর বরটা চমকে ঘুম থেকে উঠে বলে যে, সোনা তোমার কি মনে হয়, কিভাবে মরাটা ভালো, আস্তে আস্তে কষ্ট পেয়ে নাকি একবারই মরে যাওয়া ভালো? তখন ও স্ত্রী কি উত্তর দিল? ও স্ত্রী বলল যে, না, আমার তো মনে হয় যে একবারেই মরে যাওয়া ভালো। তখন ওর স্বামী বলল যে, তাহলে সোনা তোমার আরেকটা পাও আমার গায়ে তুলে দাও। ও সত্যি এটা করেছিল? বাইরে খুব হাসি ঠাট্টার কথা চলছে। মনে হচ্ছে নীরজের রিমোট ওই মেয়েটির হাতে রয়েছে। ও সুইচ টিপলে কথা বলে, ও সুইচ টিপলে হাসতে থাকে। এই মেয়েটার সাথে নীরজের সম্পর্কটা কি?
সে যাই হোক, এর ব্যাপারে খোঁজ তো নিতেই হচ্ছে আমাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে পিসিমা, আসুন না, ভেতরে আসুন। এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে একবার দেখে যাই যে তোমার কোনো কিছুতে অসুবিধা হচ্ছে না তো। না না পিসিমা, একদম না, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আসলে তোমার নামটা কি যেন বলেছিলে? সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা। তাহলে কেমন লাগলো তোমার আমাদের বাড়ি, সন্ধ্যা? আমার আপনাদের বাড়ি খুব ভালো লেগেছে পিসিমা। ইনফ্যাক্ট আমি তো আমার দিদিকে ফোন করে বলছিলাম যে আপনাদের বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে। তোমার দিদিও আছেন? আর কে কে আছেন তোমার বাড়িতে? মানে দিদি আছে, মানে আমার সব থেকে বড় দিদি, তারপর আরো 3 জন দিদি আছে আমার, সব মিলে আমরা 5 বোন। বাকি সব দিদিরা আমার থেকে বড়, ওদের সবার বিয়ে হয়ে গেছে, সবার নিজের নিজের সংসার আছে। তাই আচ্ছা, তোমার নীরজের সঙ্গে কি সম্পর্ক আছে বলো তো? আমি বলতে চাইছিলাম যে নীরজের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? আরে এত ঘাবড়ানোর কিছু নেই, বলতে চাইছো না যখন ঠিক আছে। আমি বলছি আপনাকে, আমাদের মধ্যে কি সম্পর্ক। পিসিমা, সন্ধ্যা হলো আমার সব থেকে প্রিয় বন্ধু, আর আমিও হলাম ওর সব থেকে প্রিয় বন্ধু, আর আমাদের দুজনের মধ্যে এটাই সম্পর্ক। আর কিছু কি জানতে চান আপনি? আরে 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 বাবা, আমি তো শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেটাই ভাবছিলাম। একটু গল্প টল্প করে যাই আর একটু পরিচয়ও করে নি। ঠিক আছে, এখন তো তুমি এসে গেছো, তাহলে আমি এবার আসি। আসলে কি বলতো, আমার অনেক কাজ পড়ে আছে। সন্ধেবেলায় পুজোও আছে না বাড়িতে, তার জোগাড়ও তো করতে হবে। আচ্ছা বাবা, আমি আসি। হরে কৃষ্ণ। দেখলে তো, এনারা এমন, কখনো খাওয়াতে আসে, কখনো মাথা খেতে আসে। আর কি সব ফালতু প্রশ্ন করছে? এসব প্রশ্নের মানে কি? আর তুমি আমায় বলছো এদের সাথে আমি মিলেমিশে থাকি। এদের সাথে কিভাবে থাকবো বলো তো আমি? নীরজ, তুমি কেন ছোট ছোট ব্যাপারে হাইপার হয়ে যাচ্ছ? দেখো, পিসিমার মনে একটা প্রশ্ন এসেছিল, উনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিয়ে দিয়েছি, কথা শেষ। এতে এত রেগে যাওয়ার কি আছে বলো তো? আর দেখো, উনি আমাকে কি জিজ্ঞাসা করেছেন? শুধু তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে, তাই তো? ওনার জায়গায় যেই থাকবে এই প্রশ্নটাই করবে, কারণ যেভাবে আমি তোমার সাথে এই বাড়িতে চলে এসেছি, যে কারণ মনে এই প্রশ্নটা উঠতেই পারে। এখানে ভুলের কি আছে নীরজ? সন্ধ্যা, তোমার তো কখনোই কিছু ভুল বলে মনে হয় না। তুমি নিজে ভালো দেখে মনে করো সবাই ভালো, কিন্তু এমনটা নয়। নীরজ শোনো, আরে বলে তো যাও, এখানে কেন এসেছিলে? সন্ধ্যা বলছে যে নীরজ ওর বন্ধু হয়, আর নীরজও সেটাই বলছে যে সন্ধ্যা ওর বন্ধু হয়। কিন্তু আমি যেন কোন সিনেমাতে শুনেছিলাম যে ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয়ই না, আর ওই সিনেমাটা তো একদম সুপার হিট হয়েছিল, তাহলে তো ভুল হতেই পারে না। মনে হচ্ছে ব্যাপারটাকে খতিয়ে দেখতে হবে। এই বন্ধুত্ব বন্ধুত্বের থেকেও অনেক কিছু। এখন এই বন্ধুত্বের আসল উদ্দেশ্যটা কি, এর খোঁজ তো আমাকে নিতেই হবে।